নিউরোমাস্কুলার জাংশন যেটাকে সংক্ষেপে বলা হয় এনএমজি সেটা নিয়ে আমরা এখন জানব। তো এখন এই নিউরোমাস্কুলার জাংশন জানার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে আমরা তো জানি যে আমাদের বডিতে যতগুলো মাসলস আছে তাদেরকে কিন্তু কন্ট্রোল করে আমাদের নিউরনগুলো। দ্যাট মিনস আমাদের ব্রেন থেকে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যদি কোনো সিগন্যালটা যায় তবে সেটা কিন্তু নিউরনের মাধ্যমে যায় এবং এই নিউরনটা বেসিক্যালি আমাদের মাসলসগুলোকে কন্ট্রাক্ট করে বা সংকোচন করার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। বাট এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয় কেননা আমাদের শরীরের সবগুলো মাসেলসই কিন্তু এই নিউরন কর্তৃক কন্ট্রোলাইজড হয় না। এর মধ্যে একটা টাইপের মাসেলস আছে যেগুলো নিজে নিজে কন্ট্রোল করে নিজেদেরকে, সেটা হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের মাসেলসগুলো। দ্যাট মিনস আমাদের শরীরের যত ধরনের মাসেলস আছে বা পেশি আছে সেগুলোকে যদিও নিউরন কন্ট্রোল করে বা বিভিন্ন ধরনের স্নায়ু কোষগুলো কন্ট্রোল করে, বাট আমাদের যে হার্ট আছে ওই হার্টের মধ্যে কোনো রকম এরকম নিউরন আসে না, কেননা হার্ট নিজে নিজেই কন্ট্রোল হয় এবং এই হার্টকে কন্ট্রোল করা হয় হার্টের মধ্যে থাকে একটা অংশ যেটাকে আমরা সবাই চিনি এস এ নোড হিসেবে বা সাইনোঅ্যাট্রিয়াল নোড হিসেবে। তো বেসিক্যালি আমরা হার্টের দিকে যাচ্ছি না, এখন আমরা দেখছি যে নিউরোমাস্কুলার জাংশন, যেখানে আমরা দেখব যে কিভাবে আমাদের নিউরনগুলো বেসিক্যালি আমাদের এই মাসেলসগুলোকে কন্ট্রাকশন করে। তো এটা জানার আগে আমরা এখানে একটা ছোট্ট জিনিস দেখে নিই। এই জিনিসটা হচ্ছে কি যে আমরা দেখতে পাচ্ছি নিউরন 1 থেকে নিউরন 2 এর দিকে কিছু ইনফরমেশন যাচ্ছে বা সিগন্যাল যাচ্ছে। তো আমি একটু তীর দিয়ে রাখি, সিগন্যাল যাচ্ছে। আবার নিউরন 2 থেকে এখানে একটা মাসলস সেল আছে, এই মাসলসের দিকেও কিন্তু ইনফরমেশন যাচ্ছে। তো এই যে ২ টা জায়গায় ইনফরমেশন যায়, গেলে কি হয় আমাদের মাসলসটা কন্ট্রাক্ট হয় বা সংকুচিত হয়। এই কন্ট্রাক্টের ফলে কিন্তু আমরা বেসিক্যালি বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো যখন একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ইনফরমেশন যায়, তখন একটা নিউরনের এক্সনের শেষ প্রান্তের সাথে অপর একটা নিউরনের ডেনড্রাইটের শুরুর প্রান্তগুলো কিন্তু যুক্ত থাকে। তো এই যে মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটা ফাঁকা এতটা থাকেও না, কারণ এখান দিয়ে কিন্তু কি হয় কিছু পরিমাণ কেমিক্যাল রিলিজ হয়। দ্যাট মিনস প্রথম নিউরন থেকে দ্বিতীয় নিউরনের দিকে কিছু কেমিক্যাল রিলিজ হয়ে চলে যায় এবং এই মাঝখানের জায়গাটাকে বলা হয় সিনাপস। তার মানে আমরা এখানে কিন্তু একটা জায়গার নাম দেখতে পাচ্ছি। তাহলে এই নামটা হচ্ছে সিন্যাপস। আবার দ্বিতীয় নিউরনে যখন এরকম কিছু কেমিক্যাল চলে যায় তখন দ্বিতীয় নিউরন বুঝতে পারে যে আমাকে প্রথম নিউরন থেকে কিছু পরিমাণ তথ্য দিয়েছে যেটা আমাদের মাসলসকে দিতে হবে। তো এখন এই যে দ্বিতীয় নিউরনটা গেল, দ্বিতীয় নিউরন থেকে মাসলসের মাঝখানেও কী থাকে, অবশ্যই এরকম একটা জায়গা থাকে। এই জায়গাটাতেও কী হয় কিছু পরিমাণ কেমিক্যাল রিলিজ হয়, অর্থাৎ কেমিক্যালের একটা ফ্লো হয়, যার ফলে দ্বিতীয় নিউরন থেকেও আমাদের যে ইনফরমেশন বা তথ্যগুলো আছে সেগুলো মাসলসে চলে যায়। কী ধরনের তথ্য হতে পারে, ধরো তোমাকে মশা কামড় দিয়েছে, তো তুমি চাচ্ছ মশাটাকে মারতে। তো মশাটাকে মারার জন্য তোমার হাতটা উঠাতে হবে। তো এই হাত উঠানোর তথ্যটা এরকম একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যেয়ে অ্যাট লাস্ট তোমার হাতের পেশি পর্যন্ত চলে যায়। তো এই যে এখানে দ্বিতীয় নিউরন এবং মাসলসের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, মজার কথা হচ্ছে সেটার নামও হচ্ছে সিন্যাপস। বাট এখানে একটা পার্থক্য আছে। দুটি নিউরনের মাঝখানে জায়গাটার নাম সিন্যাপস, এটা নিয়ে সমস্যা নেই। বাট একটা নিউরন একটা মাসলসের মাঝখানে যে জায়গাটা থাকে সেটার নাম সিন্যাপস, একই সাথে সেটার আরেকটা নাম আছে, সেটাকেই বলা হয় নিউরোমাস্কুলার জাংশন বা নিউরোমাস্কুলার জাংশনের শর্টকাট ফর্ম। এবং এই নিউরোমাস্কুলার জাংশনের আরেকটা ছোট্ট নাম মনে রাখতে হবে, সেটাকে বলা হয় মোটর এন্ড প্লেট। তাহলে আমরা এখানে ৩টা নাম পাচ্ছি, একটা নিউরন এবং একটা মাসলসের মাঝখানের জায়গাটার। একটা হচ্ছে সিনাপস, এটা অ্যাজ ইউজুয়াল নাম। আরেকটা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন, আর আরেকটা হচ্ছে মোটর এন্ড প্লেট। তো নিউরোমাস্কুলার মানে হচ্ছে কি, নিউরো মানে হচ্ছে নিউরন, মাস্কুলার মানে হচ্ছে মাসল সেল, জাংশন মানে হচ্ছে কি, জাংশন মানে একটা অবস্থা, মানে একটা যুক্ত থাকার অবস্থা বা ২টা জায়গার মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় এরকম জাংশন। তো আমরা এই ৩টা নাম শেখার পর যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমাদের যে নিউরন সেই নিউরন থেকে বেসিক্যালি আমাদের মাসলসে ইনফরমেশনগুলো চলে যায়। কোনো একটা সিগন্যাল যখন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে একদম মাসলসের কাছে এই নিউরনের কাছে আসে, তখন সে সিগন্যালটা কিন্তু খুব সুন্দরভাবে মাসলসে চলে যায় কিছু কেমিক্যালের জন্য। তো সেই কেমিক্যালগুলো আমরা এখন দেখি, এখানে একটা বিদঘুটে ছবি এঁকেছি, সমস্যা না, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তো এই ছবির এই যে উপরের একটা পার্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সনের লাস্ট টার্মিনাল এবং এই টোটাল পার্টটা ছিল আমাদের ২ নম্বর নিউরনের। খেয়াল করে দেখো আমাদের ২ নম্বর নিউরনটা কোথায় ছিল? সেটার সাথে কিন্তু আমাদের মাসলসটা যুক্ত ছিল। তো আমাদের ইনফরমেশনগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসছে। আস্তে, আস্তে একদম বডির লাস্ট পার্ট মাসলসের কাছে চলে এসেছে এবং মাসলসে যখন ওই ইনফরমেশনগুলো ঢুকবে তার আগে সেটা আরেকটা নতুন মানে লাস্ট নিউরনে ছিল। তো এই নিউরনটা হচ্ছে আমাদের নিউরন 2, ২ নম্বর নিউরন।
ওর এক্সনের একদম লাস্ট প্রান্ত হচ্ছে আমাদের এটা, এই যে এখানে যে প্রান্তটা এঁকেছি। তো এরকম এক্সনের লাস্ট প্রান্তের মধ্যে কিছু কেমিক্যালস থাকে এবং এই কেমিক্যালসগুলো বেসিক্যালি রিলিজ হওয়ার ফলে ইনফরমেশনগুলো মাসেলসে চলে যায়। তো আমি এখানে এক্সনটা দেখিয়েছি, আর এখানে হলুদ রঙের যে বাটির মতো অংশ আছে এটা হচ্ছে আমাদের মাসেলস সেল বা মাসেলস টিস্যু, মানে এই যে এই অংশটা। এখন এই যে এখানে ছোট ছোট কিছু অংশ দেখতে পাচ্ছ এক্সনের একদম লাস্ট টার্মিনালে, এই অংশগুলোর একটা নাম আছে, এদেরকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। তাহলে খেয়াল করো আমরা এগুলোর নাম দিই, এরা হচ্ছে এক একটা নিউরো ট্রান্সমিটার। তো আচ্ছা, কলমের কালির এই অবস্থা, যাই হোক। তো এই নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে, এই নিউরো ট্রান্সমিটারগুলো কী করে, বেসিক্যালি এরা এক একটা কেমিক্যাল হিসেবে কাজ করে। আমাদের বডিতে অনেক ধরনের এরকম নিউরো ট্রান্সমিটার থাকে, তার মধ্যে কিছু ইন্টারেস্টিং নিউরো ট্রান্সমিটারের মধ্যে আছে ডোপামিন আছে, তারপর সেরোটিন আছে, তারপর হচ্ছে গ্লুটামেট আছে। কিন্তু একটা এক্সনের লাস্ট প্রান্তে যে কেমিক্যালটা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করছে, এই কেমিক্যালটা একটা বিশেষ কেমিক্যাল, এবং এই কেমিক্যালগুলো বেসিক্যালি অ্যাসিটাইল কোলিন নামক এক ধরনের কেমিক্যাল। তার মানে এই যে অ্যাসিটাইল কোলিন, এটা হচ্ছে একটা কেমিক্যাল পদার্থ এবং এরা থাকছে হচ্ছে নিউরো ট্রান্সমিটারের মধ্যে। তো নিউরো ট্রান্সমিটার বলতে সচরাচর সব ধরনের যে কেমিক্যালগুলো আছে তাদের কম্বিনেশনকে বোঝায়, এবং ওই নিউরো ট্রান্সমিটারগুলোর মধ্যে অনেক ধরনের কেমিক্যাল আছে, তার মধ্যে শুধুমাত্র এই নার্ভ সেল বা অ্যাক্সনের মধ্যে এই অ্যাসিটাইল কোলিন থাকে। তো এই অ্যাসিটাইল কোলিনটা থাকার পাশাপাশি আমাদের একটা অ্যাক্সনের শেষ টার্মিনালে কিছু ভোল্টেজ গেটেড পটাশিয়াম না, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল থাকে। খেয়াল করো আমাদের এখানে কিছু নীল কালারের চ্যানেল এঁকেছি, এরা হচ্ছে আয়ন্স চ্যানেল। তো যেহেতু এরা হচ্ছে পটাশিয়াম গেটেড আয়ন চ্যানেল, তার মানে আমরা বলতে পারি এই ধরনের চ্যানেলগুলো দিয়ে শুধুমাত্র পটাশিয়াম না, এটা হচ্ছে ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম লেখাই আছে, ক্যালসিয়ামগুলো যাতায়াত করতে পারে। তো যখন আমাদের শরীরের মধ্যে কোনো একটা সিগন্যাল প্রোপাগেট হয়ে আসে, দ্যাট মিনস আমরা তো জানি যে এরকম একটা নার্ভের মধ্যে অ্যাকশন পটেনশিয়ালগুলো প্রোপাগেট হয়ে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিট হয়। তো যখন এই যে এখানে উপরে দিয়ে আমাদের অ্যাকশন পটেনশিয়াল আসছে, আস্তে আস্তে যখন এই প্রান্তে এসে পৌঁছায়, দ্যাট মিনস একটা অ্যাক্সনের লাস্ট প্রান্তে যখন এসে পৌঁছায়, তখন এই অ্যাক্সনের মধ্যে থাকা আমাদের যে ক্যালসিয়াম গেটগুলো ছিল, এই ক্যালসিয়াম গেটগুলো ওপেন হয়ে যায়। দ্যাট মিনস আমাদের এই ক্যালসিয়াম গেটগুলো হচ্ছে ভোল্টেজ গেটেড, এবং একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাকশন পটেনশিয়াল আর ভোল্টেজের জন্যই আমাদের ক্যালসিয়াম গেটগুলো খুলে যায়। ক্যালসিয়াম গেটগুলো যখন খুলে যায় তখন একটা বিশেষ কাহিনী ঘটে। কাহিনীটা হচ্ছে আমাদের এই নিউরনের ভেতরে বা অ্যাক্সনের ভেতরে ক্যালসিয়ামের পরিমাণ কম, বাট নিউরনের বা অ্যাক্সনের বাইরে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি। তখন কি হয়, বাইরে থেকে ভেতরের দিকে আমাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঢুকতে থাকে। এই গেটগুলোর মধ্যে দিয়ে বেসিক্যালি আমাদের অ্যাক্সনের বাইরে থেকে ভেতরে ক্যালসিয়াম আয়ন ঢোকে। তো যখন ভেতরে ক্যালসিয়াম আয়ন ঢোকে, ধরা যাক ভেতরে আমাদের অনেকগুলো ক্যালসিয়াম আয়ন ঢুকে গেল, তখন এই ক্যালসিয়ামগুলো একটা নতুনভাবে আমাদের কাজগুলো করে। সেই কাজটা কি, এই যে ভেতরে ছোট ছোট গোল গোল বলের মতো দেখতে পাচ্ছ, এরা হচ্ছে নিউরো ট্রান্সমিটার, এবং এই নিউরো ট্রান্সমিটারের ভিতরে লাল লাল যে ছোট ছোট ডট দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কেমিক্যাল যার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তো এই ক্যালসিয়ামগুলো করে কি, এই যে এই অ্যাসিটাইল কোলিনগুলো ছিল এগুলোকে ছেড়ে দেয় বা রিলিজ করে দেয়। কোন জায়গায় রিলিজ করে দেয়, আমাদের যে এক্সনটা ছিল এই এক্সনের বাইরের দিকে। তো খেয়াল করে দেখতে পাবে এই যে এরকম লাল একটা শেপ, এটা কিন্তু এই জায়গাটাতে খুলে বাইরের দিকে রিলিজ হয়ে গেছে। আবার এটা এই জায়গায় খুলে এই জায়গায় খুলে আমাদের এক্সনের বাইরের দিকে এই অ্যাসিটাইল কোলিনগুলো রিলিজ হয়ে গেছে বা ছুটে গেছে। এটার একটাই কারণ যে আমাদের ক্যালসিয়াম যে ভোল্টেজ গেটেড চ্যানেল ছিল তার মধ্যে দিয়ে বাইরে থেকে ভেতরে ক্যালসিয়াম ঢুকেছে, এবং ওই ক্যালসিয়ামগুলো বেসিক্যালি নিউরো ট্রান্সমিটারের উপর কাজ করে তার ভেতর থেকে অ্যাসিটাইল কোলিনকে বাইরে করে দিয়েছে। তো যখন এই অ্যাসিটাইল কোলিনগুলো বের হয় তখন সাধারণত একটা নতুন ধরনের কাজ ঘটে, সেটা হচ্ছে এই অ্যাসিটাইল কোলিনগুলো বেসিক্যালি আমাদের মাসেলস সেলের উপরে চলে যায়। এবং তোমরা যদি এই মাসেল সেলটাকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখতে পাবে এই সেলের আমি টোটাল প্লাজমা মেমব্রেনটা এঁকেছি। দ্যাট মিন্স আমরা যে কোষ ঝিল্লি বলি বা বায়োমেমব্রেন বলি, সেটা হচ্ছে এই মাসেল সেলের বায়োমেমব্রেন। এবং একটা মাসেল সেলের বায়োমেমব্রেনে এরকম উপরে নিচে অনেকগুলো কি বলবো যে পর্যায়ে সাজানো থাকে। তো নিচের দিকে যে পর্যায়টা এভাবে ডাপানো থাকে বা নিচে নামানো থাকে সেটাকে বলা হয় টি টিউবিউলস। দ্যাট মিন্স এই যে এখানে নিচের দিকে সুন্দরভাবে নিচে নেমে আসেছে
তো এই জিনিসটার নাম হচ্ছে টি টিউবিউলস। এবং উপরের দিকে যে জিনিসগুলো আছে এভাবে উঁচু নিচুভাবে সাজানো, এগুলো সবগুলো হচ্ছে একটা মাসেল সেলের প্লাজমা মেমব্রেনের অংশ। তো এখন এই মাসেল সেলের প্লাজমা মেমব্রেনের মধ্যে এই যে ছোট ছোট কিছু গোলাপি কালারের ওয়াইয়ের মতো জিনিস এঁকেছি। তো এই গোলাপি কালারের ওয়াইয়ের মতো জিনিসগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার রিসেপ্টর। তো রিসেপ্টর মানে হচ্ছে এরা কেমিক্যালকে রিসিভ করে বা টেনে নেয়। যখন আমাদের এখান থেকে নিউরো ট্রান্সমিটারের ভেতর থেকে অ্যাসিটাইল কোলিনগুলো বাইরে রিলিজ হলো, এরকম লাল লাল ডট ডট এগুলো, সেগুলো কোথায় গিয়ে অ্যাটাক করে? সেগুলো হচ্ছে যুক্ত হয় আমাদের এই সমস্ত অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের মধ্যে। তার মানে এই যে এখানে যদি দেখায় ওয়াইয়ের মতো একটা অংশ, এটা আসলে ওয়ান কাইন্ড অফ অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। তো এই রিসেপ্টরগুলো কি করে তখন? আমাদের এই অ্যাসিটাইল কোলিনগুলোকে রিসিভ করে নেয়। যখনই আমাদের অ্যাসিটাইল কোলিনগুলো এই রিসেপ্টরের মধ্যে প্রবেশ করে বা ঢুকে যায়, তখন এই রিসেপ্টরের সাথে পাশে পাশে লাগানো কিছু গেট আছে। খেয়াল করো, এই যে এখানে একটা বেগুনি কালারের গেট, এখানে গেট এঁকেছি, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আয়ন চ্যানেল বলতে পারো। তো এই আয়ন চ্যানেলগুলো তখন ওপেন হয়ে যায়। আর মজার বিষয় হচ্ছে এই আয়ন চ্যানেলগুলো হচ্ছে লিগ্যান্ড চ্যানেল। দ্যাট মিনস আমরা এখানে যে চ্যানেলগুলো পাচ্ছি এগুলো হচ্ছে লিগ্যান্ড চ্যানেল। আর তোমরা জানো লিগ্যান্ড চ্যানেলগুলো খোলার জন্য বেসিক্যালি কোনো ভোল্টেজের দরকার হয় না বা কোনো বাইরে থেকে মেকানিক্যাল প্রেশারের দরকার হয় না। তো তারা যখন ওপেন মাইন্ডে খুলে যায় তখন এই চ্যানেলগুলো দিয়ে সোডিয়াম আয়নটা পাস হয়। তার মানে এই লিগ্যান্ড চ্যানেলগুলো যে ছিল এরা হচ্ছে সোডিয়াম লিগ্যান্ড চ্যানেল। এবং আমরা জানি যে একটা সেলের ভেতরে সোডিয়াম কম থাকে, বাইরে সোডিয়াম বেশি থাকে। তাহলে এই মাসল সেলটার ভেতরে যদি তাকাও, ভেতরে অবশ্যই আমাদের সোডিয়াম কি থাকবে? কম থাকবে। আর এই মাসল সেলের বাইরে সোডিয়াম বেশি থাকবে। যখন আমাদের এই সোডিয়াম লিগ্যান্ড চ্যানেলগুলো খুলে যায় তখন বাইরে থেকে ভেতরের দিকে প্রচুর পরিমাণে এই গেটের মধ্য দিয়ে সোডিয়াম ঢুকতে শুরু করে। দ্যাট মিনস এখানে যতগুলো গেট এঁকেছি সবগুলো গেটের মধ্যে দিয়ে আমাদের সেলের বাইরের থেকে মাসল সেলের ভেতরে সোডিয়াম ঢুকছে। যখন সোডিয়ামগুলো ঢোকে তখন এই সোডিয়ামগুলো আবার কি করে? তারা কিন্তু আমাদের এই যে টিউবিউলস দেখতে পাচ্ছ, এই যে নিচে ডাবানো অংশের সাথে, তারপরে এই যে ডাবানো অংশগুলো আছে এগুলোকেই তো আমরা টিউবিউলস বলেছি। তো এই টিউবিউলসের সাথে আমাদের মাসল সেলের একটা অর্গান বা বলা যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত থাকে। খেয়াল করো, আমি প্রত্যেকটা টিউবিউলস বা নিচে ডাবানো অংশের সাথে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআরকে এঁকেছি। তো যখন এই সোডিয়ামগুলো জাস্ট ভেতরে মানে ঢুকছে তখন এই সোডিয়ামগুলো আসলে অ্যাক্টিভেট করে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো যখন অ্যাক্টিভেট হয় তখন তার ভেতরে কিছু জিনিস সে এই মাসল সেলের মধ্যে বের করে দেয় এবং এই জিনিসগুলো আর কিছুই না, আমাদের ক্যালসিয়াম আয়ন। তার মানে প্রতিটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন মাসল সেলের ভেতরে থাকে তখন তাদের মধ্যে এরকম ক্যালসিয়াম আয়নগুলো থাকে, বাট তারা অ্যাক্টিভেট থাকে না বলে তারা এই সমস্ত ক্যালসিয়াম আয়নগুলোকে ছাড়তে পারে না। যখনই কোষের বাইরে থেকে ভেতরে এর সমস্ত সোডিয়াম লিগ্যান্ড চ্যানেল দিয়ে সোডিয়াম ঢোকে, তারাই কেবল আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোকে অ্যাক্টিভেট করে বা কাজ করতে সাহায্য করে। তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো যখন আমাদের ক্যালসিয়ামগুলোকে ছাড়ে তখন আমাদের সেলের ভিতরে বেসিক্যালি অনেক পরিমাণ ক্যালসিয়াম আয়ন বেড়ে যায়। এবং আমাদের মাসল সেলে একটা নির্দিষ্ট ফাইবার থাকে যে ফাইবার দিয়ে টোটাল মাসল সেলটা গঠিত হয়েছে। আমি এখানে লম্বা লম্বা কতগুলো দাগ টেনেছি নিচের দিকে, এগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। তো এই মায়োফাইব্রিল যেটা বিআই, এখানে বিআই হবে আর হবে না, বিআই ফাইব্রিল, BRIL। ওকে, তো এই মায়োফাইব্রিলের আরেকটা নাম হচ্ছে মায়োফাইবার, যেগুলো দিয়ে টোটাল মাসল সেলটা গঠিত। এই ক্যালসিয়ামগুলো যখন ছাড়া পায় তো তখন ওই ক্যালসিয়ামগুলো কি করে? আমাদের এই মায়োফাইব্রিল যে সেলগুলো আছে বা লম্বা লম্বা যে সেলের ভেতরে সুতার মতো যে আছে এগুলোকে কন্ট্রাক্ট করে, দ্যাট মিনস এগুলোকে সংকোচন করে। আর যেহেতু এই মায়োফাইব্রিলগুলো সংকুচিত হয় আর এই মায়োফাইব্রিল দিয়ে যেহেতু টোটাল মাসল সেলটা গঠিত, তাই টোটাল মাসলসটা আমাদের কন্ট্রাক্ট হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়। তাহলে এই টোটাল প্রসেসের মাধ্যমে আমরা কি করলাম? আমরা নিউরনের যে অ্যাক্সনের লাস্ট টার্মিনাল তার থেকে নিউরো ট্রান্সমিটার অর্থাৎ অ্যাসিটাইল কোলিনকে নিক্ষেপ করলাম মাসল সেলে। মাসল সেলসটা কী করলো? তখন খুব সহজেই কন্ট্রাক্ট হয়ে গেল। তো টোটাল প্রসেসটাকে আমি যদি আরও একবার খুব শর্টকাটে বলি তাহলে আমাদের এখানে নিউরন 1 থেকে নিউরন 2 এর দিকে অবশ্যই কিছু নিউরো ট্রান্সমিটার ফ্লো হবে অ্যাসিটাইল কোলিন হিসেবে। আবার নিউরন 2 থেকে মাসল সেল যেটা সেটার দিকেও আমাদের নিউরো ট্রান্সমিটার ফ্লো হবে অ্যাসিটাইল কোলিন হিসেবে। ফ্লো হওয়ার সিস্টেমটা কি ভালো করে আরেকবার শুনে নাও। আমাদের এই নিউরনের লাস্ট প্রান্ত হচ্ছে অ্যাক্সন,
অ্যাক্সনের মধ্যে আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা প্রোপাগেট হয়ে আসে বা একটা ফ্লো হয়ে আসে। যখন এই নিউরনের লাস্ট প্রান্তে এরকম অ্যাকশন পটেনশিয়াল চলে আসে এপি, তখন সেই অ্যাকশন পটেনশিয়ালের জন্য নিউরনের লাস্টে থাকা কিছু ক্যালসিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলগুলো ওপেন হয়ে যায়। ক্যালসিয়াম ভোল্টেজ গেটের চ্যানেলগুলো ওপেন হলে বাইরে থেকে ভেতরে সেলের ভেতরে অর্থাৎ নিউরনের অ্যাক্সনের ভিতরে ক্যালসিয়াম ঢুকে ওই ক্যালসিয়ামগুলো আমাদের এই যে ভিতরে নিউরোট্রান্সমিটার ছিল তার উপর কাজ করে তার ভেতর থেকে কেমিক্যালগুলোকে ছেড়ে দেয়। আর এই নিউরোট্রান্সমিটারের ভেতরে থাকা কেমিক্যালগুলো হচ্ছে অ্যাসিটাইলকোলিন। পরবর্তীতে এই অ্যাসিটাইলকোলিনগুলো মাসল সেলের কাছে যায় এবং মাসল সেলের মধ্যে এরকম অনেকগুলো রিসেপ্টর থাকে যেগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার রিসেপ্টর। বেসিক্যালি মাসল সেলের মধ্যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর থাকে যারা আমাদের এই অ্যাসিটাইলকোলিনগুলোকে ধরে ফেলে। যখন এই অ্যাসিটাইলকোলিনগুলোকে সে ধরে ফেলে তখন এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে লাগানো থাকা এই সমস্ত সোডিয়াম গেটেড চ্যানেলগুলো ওপেন হয়। আর এই সোডিয়াম চ্যানেলগুলো হচ্ছে লিগ্যান্ড চ্যানেল, যেগুলোকে অপারেট করতে কোনো ভোল্টেজ দরকার হয় না, কোনো প্রেশার দরকার হয় না। তো যখন আমাদের এই সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যায় তখন সেলের বাইরের থেকে ভেতরে অনেক পরিমাণ সোডিয়াম ঢোকে। আর এই সোডিয়ামগুলো তখন টি টিউবুলসের নিচে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে অ্যাক্টিভেট করে দেয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো অ্যাক্টিভেট হলে তারা তাদের ভেতর থেকে ক্যালসিয়াম আয়নগুলোকে বের করে। আর এই ক্যালসিয়াম আয়নগুলো জাস্ট মায়োফাইব্রিলে গিয়ে অর্থাৎ মাসেলসটা যে ফাইবার দিয়ে তৈরি সেগুলোতে গিয়ে অ্যাটাক করে বা যুক্ত হয়। তখন এই ক্যালসিয়ামগুলো মায়োফাইব্রিলকে কন্ট্রাক্ট করে ফেলে বলে টোটাল মাসেল সেলটা কন্ট্রাক্ট হয়ে যায়। তো এটা ছিল আমাদের টোটাল নিউরোমাস্কুলার জাংশনের ঘটনা। আমরা এখন আরেকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানবো, সেটা হচ্ছে মোটর ইউনিট। তো আমি একটু নামটা লিখে ফেলি এখানে, মোটর ইউনিট। এই যে এরকম নিউরন 2 এর সাথে একটা মাসেলস যেভাবে যুক্ত হতে পারে, ঠিক একইভাবে একটা নিউরনের অনেকগুলো অংশের সাথেও অনেকগুলো মাসেলস যুক্ত হতে পারে। পাশের ছবিটার দিকে তাকাও, এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের একটা নিউরন আছে এবং নিউরনের একটাই মাত্র ভাগ যেটার লাস্ট এক্সনটা একটা মাসেলসের সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে আমাদের মাসেল সেল। আবার এখানে আমি আরেকটা নিউরন দেখতে পাচ্ছি, এই নিউরনের এক্সনের অনেকগুলো ভাগ আছে ধরে নাও, প্রতিটা ভাগের সাথে আবার আলাদা আলাদাভাবে মাসেলস যুক্ত হয়েছে। তো দুইভাবে কিন্তু এই যুক্ত হওয়ার কাহিনীটা ঘটতে পারে। দ্যাট মিনস আমাদের এই অপশনটাও পসিবল আবার এই অপশনটাও পসিবল। তো যখন একটা নিউরন আর একটা মাসেলস এভাবে যুক্ত হয়ে এরকমভাবে ইনফরমেশন ফ্লো করে তখন টোটাল ইউনিটটাকে বলা হয় মোটর ইউনিট। তার মানে আমাদের এই টোটালটা হচ্ছে একটা মোটর ইউনিট, আবার এখানে এই টোটালটাও কিন্তু আরেকটা মোটর ইউনিট হিসেবে কাজ করছে। আমাদের এই মাসল সেলে যখন কোনো একটা নিউরন ট্রান্সমিশন করে কোনো ডেটার, তখন সে নিউরনের অবশ্যই কী ঘটে, অ্যাকশন পটেনশিয়াল ঘটে, তাই না? কেননা অ্যাকশন পটেনশিয়ালের জন্যই তো আমাদের এই যেখানে ক্যালসিয়াম যে ভোল্টেজ গেটের চ্যানেল ছিল সেগুলো খুলেছিল। তো এই যে একটা নিউরনের মধ্যে যখন অ্যাকশন পটেনশিয়াল ঘটে তখন সেটাকে বলা হয় নার্ভ অ্যাকশন পটেনশিয়াল, যেটাকে সংক্ষেপে বলা হয় NAP। আর যখন কোনো মাসেলসের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল ঘটে তখন তাকে বলা হয় মাসেলস অ্যাকশন পটেনশিয়াল এবং এটা সংক্ষেপে বলা হয় MAP। তার মানে নার্ভের অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে নার্ভ অ্যাকশন পটেনশিয়াল আর মাসেলসের অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে মাসেল অ্যাকশন পটেনশিয়াল। দ্যাট মিনস MAP আর NAP এই দুটো টার্ম মনে রাখতে হবে। তো এটাই ছিল আমাদের নিউরোমাস্কুলার জাংশন, যে জাংশনের মধ্যে আমরা কি করেছি, একটা নিউরনের সাথে একটা মাসেলসের কানেকশন ঘটিয়েছি, যেখানে নিউরন থেকে মাসেলসে শুধুমাত্র এই নিউরো ট্রান্সমিটারের জন্যই কিন্তু ইনফরমেশন বা ডেটাগুলো ফ্লো করে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে BSc কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, MSc কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।